আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে এই সূত্রটা পড়ছিলাম। এই যে এটা, এই দুইটা সূত্র, দ্যাট ইজ হচ্ছে আমাদের যখন আদি বেগ দুইটা দেওয়া থাকবে, আমরা দুইটাই শেষ বেগ বের করব। এই সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করি। আসেন একটু এক দুইটা ম্যাথ করে ফেলি এই জায়গা থেকে। কিন্তু ম্যাথ আসার পসিবিলিটি অনেক বেশি এখন, কারণ এই টপিকটা বেশ ইম্পর্টেন্ট আসলে, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে একটু আসবো সবাই, একটু খেয়াল করবো। আসেন এক দুইটা ম্যাথ করে এই সূত্রের ম্যাথ। আসে, আমাকে বললো 4 কেজি ভরের একটি বস্তু, একটি বস্তু অন্য একটি অন্য একটি স্থির বস্তুর সাথে বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো। স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলো লিপ্ত হলো সংঘর্ষের পর সংঘর্ষের পর বস্তুটি একই দিকে একই দিকে আদিবেগের আদিবেগের 1/4 বেগ নিয়ে চলা শুরু করলো। 1/4 বেগ নিয়ে চলা শুরু করলে স্থির বস্তুটির ভর কত? স্থির বস্তুটির ভর কত? একটু খেয়াল করবেন সবাই, সিম্পল টাইপের ম্যাথ, কিন্তু আমাদের সূত্রটা জানতে হবে। মেইন কাহিনী হচ্ছে এটা। তাহলে 4 কেজি ভরের একটা বস্তু আছে। আসেন, 4 কেজি ভরের একটা বস্তু আছে, যে একটা বেগ নিয়ে চলতেছে, ঠিক আছে। ও একটা স্থির বস্তুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হয়েছে। তাহলে এই যে একটা বস্তু আছে, যে হচ্ছে স্থির অবস্থায় আছে, তাহলে একটু খেয়াল করবেন। ওর ভরটাকে যদি আমরা m1 মনে করি, ওর ভরটাকে m2 মনে করলাম, যেটা আমরা জানি না, এটা আমাকে বের করতে বলছে। তো এটা জানি যে ও স্থির অবস্থায় ছিল, দ্যাট ইজ ওর আদি বেগটা আমাকে দিয়ে দেওয়া আছে u2 এর মান 0। ঠিক আছে। তারপর হইলো কি সংঘর্ষ হইলো। তারপর দুজনের মধ্যে সংঘর্ষ হইলো। সংঘর্ষ হওয়ার পর যে 4 কেজি পরের বস্তুটা আছে, অর্থাৎ m1টা আছে, ও কি করছে একটু খেয়াল করবেন। ও হচ্ছে সংঘর্ষের পর বস্তুটি, মানে যে বস্তুটি চলতেছিল, ও একই দিকে আদিবেগের 1/4 বেগ নিয়ে চলা শুরু করছে। অর্থাৎ ওর যে আদিবেগটা ছিল, সেটাকে যদি আমরা u1 মনে করে নিই, ওর আদিবেগটা যদি আমরা u1 মনে করে নিই এখন, তাহলে ও এর 1/4 বেগে একই দিকে চলা শুরু করছে। অর্থাৎ এর দিকটা যেদিকে, এর দিকটা হুবহু একদিকে, এর 1/4 বেগে চলা শুরু করছে। ওকে, তারপর কি হইলো? স্থির বস্তুটির ভর কত, অর্থাৎ m2 এর মানটা কত, সেটা আমাদেরকে বের করতে বলছে। কথা আশা করি বোঝা গেছে। তাহলে এই জায়গায় এটা হচ্ছে শেষ বেগ v1। তাহলে একটু বুঝতে পারতেছেন সবাই, আমার কাছে u1, আমার কাছে u2, আমার কাছে v1 আছে। ঠিক আছে ব্যাপারটা? আমার কাছে কিন্তু v2 রিলেটেড কোনো কাহিনী বলে দেওয়া নাই। সো আমরা বুঝতে পারতেছি যে কোনো একটা শেষ বেগ আছে। আর কয়টা আদিবেগ আছে আমার কাছে? দুইটা আদিবেগ আছে, একটা শেষ বেগ আছে। সো আমরা একটা শেষ বেগের যে সূত্রটা আছে সেটা ইউজ করব, দ্যাট ইজ হচ্ছে v1 এর সূত্রটা ইউজ করব। এখন v1 এর সূত্র দিলে কি, ব্র্যাকেট দিয়ে u1 বলছি প্লাস ব্র্যাকেট দিয়ে u2, রাইট? তারপর আমরা নিচে দুইটা দাগ দিব, নিচে সর্বদা হবে দুইটার যোগফল m1 প্লাস m2, এই জায়গায়ও m1 প্লাস m2। এরপর আমাদের আছে কি, v1। v1 আছে মানে u1 এর, u1 যে আছে ওর উপরে লিখতে হবে m1 মাইনাস m2, m1 মাইনাস m2। আর অন্যদিকে আর বাকি আছে কি, u2। u2টা কার বেগ ছিল? u2টা ছিল m2 এর বেগ। সো সুন্দর মতো এখানে লিখে দিব 2m2, 2m2। এই হচ্ছে কাহিনী। এবার একটু খেয়াল করব। তাহলে আমরা একে একে মান বসাই দিই সুন্দর মতো সিকোয়েন্স ওয়াইজ। v1 এর মান আমাকে দেওয়া আছে u1/4 ইকুয়াল টু m1 এর মান দেওয়া আছে 4 কেজি মাইনাস m2 ডিভাইড বাই আছে 4 প্লাস m2 ইন্টু u1 এর মান তো u1 প্লাস, একটু খেয়াল করবেন u2 এর মানটা কিন্তু 0, ঠিক না? আদিবেগটা 0, সো এই পুরাটা 0 চলে আসবে। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি u1/4 সমান 4 মাইনাস m2 ডিভাইড বাই 4 প্লাস m2 ইন্টু u1। এই যে u1 u1 কাটা চলে যাবে সুন্দর মতো। তাহলে এই জায়গায় চলে আসতেছে আমাদের জন্য, আর গুণন করলে 4 প্লাস m2 ইজ ইকুয়ালস টু 16 মাইনাস 4m2।
একটু এই পাশে নিয়ে চলে আসি, তাহলে m2 প্লাস 4m2 মানে 5m2 হবে, আর 16 মাইনাস 4 দ্যাট ইজ 12 হবে। তাহলে 5m2 ইজ ইকুয়ালস টু 12, m2 এর মান আসবে 12 বাই 5, এটা আসবে 2.4। এই যে অ্যান্সারটা হয়ে গেছে। অর্থাৎ দেখছেন আপনার জন্য কিন্তু মেইনলি হচ্ছে কি সূত্রটা মুখস্থ রাখতে হবে, এই টাইপের একটা ম্যাথই হচ্ছে বুয়েটে আসছিল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন যে এখান থেকে আসলে খুব বেশি কঠিন ম্যাথ আসবে না, কিন্তু সূত্রটাই আসলে কঠিন। সো একটু সবাই প্র্যাকটিসে রাখতে হবে ব্যাপারটা, এই আর কি। আচ্ছা, এবার একটু চলে আসি। আচ্ছা, আমরা কি ঘর্ষণ বলের কোন প্রকার ম্যাথ করছিলাম? একদম ঘর্ষণ বল আছে এরকম কোন প্রকার ম্যাথ করছিলাম? কেউ আমাকে একটু বলবে, মানে ছোটখাটো যে ম্যাথ গুলো আমরা 9-10-এ করছি, এরকম কোন ম্যাথ কি আমরা ঘর্ষণ বলের করছিলাম? ঘর্ষণ বলের ম্যাথ, ছোট ছোট যে ম্যাথ গুলো আসে আমাদের ঘর্ষণ বলের, একদমই কি কোনো ম্যাথ করছিলাম আমরা? একটু বলবেন কেউ কাইন্ডলি। ঘর্ষণ বলের ম্যাথ যারা সবগুলো ক্লাস করছেন ওরা তো জানেন। ঘর্ষণ বলের আমি বলের কিছু কাহিনী প্রথম দিকের ক্লাসগুলোতে পড়াইছিলাম। ঘর্ষণ বলের এমনিতে এফকে টেফকে দিয়ে কোনো প্রকার ম্যাথ করাইছিলাম কিনা একটু আমাকে জানান। আচ্ছা, এক দুইটা ম্যাথ একটু করাইছিলাম মেবি। হ্যাঁ, আবার না স্যার। আচ্ছা, আসেন এক দুইটা ম্যাথ করাই আবার একটু ঘর্ষণ বল রিলেটেড। আচ্ছা, আজকে আমরা ঘর্ষণ বলটা পড়বো মেইনলি। ঠিক আছে, এই ঘর্ষণ বলের টপিকটা থেকে আমাদের ছোটখাটো এমসিকিউ আসার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, আমাদের অত বড় ম্যাথ গুলো দেখা গেছে আমাদের অত বেশি আসে না কখনোই ঘর্ষণ বল রিলেটেড, কারণ এই চ্যাপ্টারে অলরেডি অনেক বেশি টপিক। তাও আমরা যতটুকু পারা যায় ঘর্ষণ বল জিনিসটা একটু কভার করি। সো ঘর্ষণ বলটা সবাই একটু জানেন। কিছু কথাবার্তা আগে একটু বলবো। সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আমাদের কোনো একটা বস্তু যখন থাকবে, ও যখন কোনো একটা মসৃণ তল দিয়ে চলে, ও যখন কোনো একটা মসৃণ তল দিয়ে চলে, মসৃণ তল অর্থাৎ যেই তলটা ওকে কোনো প্রকার বাধা প্রদান করতেছে না, একেবারে স্মুথ একটা তল, ওই স্মুথ একটা তল বরাবর যখন কোনো একটা বস্তু চলে, তখন আমরা সামনের দিকে যদি ওকে এফ পরিমাণ বল প্রয়োগ করি, ও যদি সামনের দিকে এই বরাবর গতিশীল হয়, ও যেই বরাবর গতিশীল হয় কোনো প্রবলেম নাই। তাহলে আমরা জানি যে এই জায়গায় মসৃণ তল যখন হবে তখন এই জায়গার মধ্যে কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না, এই কথাটা মাথায় রাখি আমরা। সো এই মসৃণ তলের ক্ষেত্রে ঘর্ষণ বলের মান হয়ে যায় জিরো। বল কত হয়ে যায়? জিরো হয়ে যায়। অন্যদিকে অন্যদিকে আমাদের যখন মসৃণ তলের পরিবর্তে কোনো একটা অমসৃণ তল আসে, অমসৃণ তল, অমসৃণ তল মানে কি? অমসৃণ তল মানে এই তলটা একটু এবড়ো খেবড়ো টাইপের, ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে হালকা 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 কিছু অমসৃণতাটা আছে, কিছু পরিমাণ উল্টাপাল্টা রকমের তল। এবার ওর মধ্য দিয়ে যখন কোনো একটা বস্তু চলবে, ওর মধ্য দিয়ে যখন কোনো একটা বস্তু চলবে, আমরা যদি ওকে সামনের দিকে এফ বল দিই এবং বস্তুটা যদি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হইতে নেয়, তখন ও যখন চলতে নিবে ওর গতিটাকে এই তলটা বাধা প্রদান করবে, রাইট? আমরা জানি যে কোনো একটা তল যদি কি হয় একটু ঘর্ষণ থাকে, তাহলে ও যখন চলতে নিবে, বস্তুটা যখন চলতে নিবে, তখন বস্তুটা কিছু পরিমাণ বাধা পাবে। অর্থাৎ ও যেদিকে চলতেছে, ওর গতিটা যেদিকে, তার ঠিক অপোজিটে আমাদের কি বল লাগবে? ঘর্ষণ বল লাগবে। ওর ঠিক অপোজিটে আমাদের কি বল লাগবে? ঘর্ষণ বল। তাহলে আমরা বুঝলাম বস্তুটা যখন চলতে নিবে ওর অপোজিটে একটা বল লাগবে, ওইটাকে আমরা বলছি ঘর্ষণ বল। তখন তখন আমরা যদি ধরে নিই যে বস্তুটা এ ত্বরণে চলতেছে, কি ত্বরণে চলতেছে? এ ত্বরণে। কোন দিকে চলতেছে? সামনের দিকে চলতেছে। সবসময় মাথায় রাখবো এই ঘর্ষণ বলটা কখনোই বলের অপোজিটে কাজ করে ব্যাপারটা এটা না। ঘর্ষণ বলটা সবসময় কাজ করে বস্তুর গতি বা বস্তুর ত্বরণটা যেদিকে হবে তার অপোজিটে। তাহলে এখন দেখা গেছে বস্তুর গতি যেদিকে,
বস্তুর বলও ওইদিকে, এই জন্য আমরা ঘর্ষণ বলটাকে ঠিক অপোজিটে দিছি বলে এরকম মনে হইতে পারে। কিন্তু ঘর্ষণ বলটা সবসময় কাজ করবে, ঘর্ষণ বল সবসময় কাজ করে নট বলের অপোজিটে, ও কাজ করে গতির বিপরীতে। গতি যেদিকে আছে তার বিপরীতে আমাদের কোন বলটা কাজ করে? ঘর্ষণ বল কাজ করে। অর্থাৎ ঘর্ষণ বল কখনোই এরকম হবে না, ঘর্ষণ বল কখনোই এরকম হবে না বলের অপোজিটে কাজ করতেছে, নো। ঘর্ষণ বল সবসময় হবে গতির অপোজিটে, অর্থাৎ ও যেই বরাবর গতিশীল হচ্ছে এর ঠিক অপোজিটে আমাদের কোন বল লাগবে? এর ঠিক অপোজিটে আমাদের ঘর্ষণ বলটা লাগবে। তাহলে এখন এখন একটু খেয়াল করবো, ওর সামনের দিকে বল হচ্ছে এফ, ওর অপোজিট দিকে বল হচ্ছে এফ কে। তাহলে এফ এবং এফ কে এই দুইটা বল ওর দিয়ে কাজ করতেছে, একটা সামনে আর একটা অপোজিটে। তাহলে একজন আরেকজন অপোজিটে মানে আমরা বুঝতেছি একজন থেকে আরেকজনকে কি করতে হবে? এর থেকে একে বিয়োগ করতে হবে। কার থেকে কাকে বিয়োগ করব? একটু খেয়াল করবা, আমরা দেখতেছি বস্তুটা সামনের দিকে চলতেছে। বস্তুটা কোন দিকে চলতেছে? সামনের দিকে। তারপরে সামনের দিকে যে বলটা কাজ করতেছে ওইটার মানটা বেশি, কারণ বস্তু কোন দিকে চলতেছে? সামনে। তারপরে বুঝলাম সামনের দিকের বল কোনটা? এই এফটা। তাহলে এফটা বেশি হবে আর এফ কেটা কম হবে। তাহলে একটা আরেকটার অপোজিটে যেহেতু, তাহলে আমরা সুন্দর মতো লব্ধি বলের সূত্র এফ নেট সমান তো এম এ জানি। লব্ধি বলের সূত্র হচ্ছে এফ নেট সমান এম এ। এখন সামনের দিকের বলটা বেশি, তাহলে কে বেশি? এফটা বেশি। তাহলে আমরা বুঝলাম এই এফটা বেশি আর এই এফ কেটা কি? কম আমাদের। তো সুন্দর মতো আসবে এফ মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ। এফ মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ। অর্থাৎ এইটা, এই এফটা বুঝায় আমাদের বল। কি বল? প্রযুক্ত বল। ওর ওপর যতটুকু বলটা প্রযুক্ত হয়েছে। এফ কেটা কি বুঝায়? এফ কেটা বুঝায় যতটুকু ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল আছে। এটা কি বুঝায়? এটা বুঝায় যতটুকু ত্বরণ আছে, ত্বরণ আছে। যতটুকু কি আছে? ত্বরণ আছে। এই হচ্ছে আমাদের এফ মানে প্রযুক্ত বল, এফ কে মানে ঘর্ষণ বল, এ মানে যতটুকু ত্বরণ ওখানে আছে। তাহলে একটা ম্যাথ যদি আমরা করি, ছোট করে একটা ম্যাথ যদি করি আমরা, তাহলে একটু খেয়াল করবি। প্রথমে হচ্ছে আমাকে বললো 10 কেজি ভরের কোন বস্তুকে, 10 কেজি ভরের ভরের কোন বস্তুকে, কোন বস্তুকে 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 40 নিউটন বল প্রয়োগ করায় প্রয়োগ করায় করায় সেটি সেটি 3 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হলো। 3 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হলো সম্মুখীন হলো হলো। বস্তুটির ত্বরণ কত? খুবই সিম্পল একটা ম্যাথ করতেছি, বস্তুটির ত্বরণটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে সবাই একটু খেয়াল করবি, কোয়াইট সিম্পল আসলে ম্যাথটা। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের কাছে বস্তুটা আছে, কত কেজি ভরের বস্তু? 10 কেজি ভরের একটা বস্তু আছে, দ্যাট ইজ এটা আমার এম। এই বস্তুটাকে আমরা 40 নিউটন কি প্রয়োগ করছি? বল প্রয়োগ করছি। তাহলে 40 নিউটন বলটা আমি ওকে প্রয়োগ করছি, তাহলে এটা আমার প্রয়োগকৃত বল। 3 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে, তাহলে এর ঠিক অপোজিটে ও একটা 3 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে, সেটাকে আমরা বলতেছি এফ কে বা ঘর্ষণ বল। বলছে বস্তুটা ত্বরণ কত। তাহলে আমাদের যে সূত্রটা আছে সেটা আমরা সরাসরি খাটাতে পারতেছি। এই যে দেখ, সামনের দিকের বল, অপোজিট দিকে বল এফ কে। তাহলে এফ টা বড়, এফ কে টা ছোট, ইকুয়াল টু এম এ। সুতরাং এ সমান আসতেছে সিম্পল এফ মাইনাস এফ কে ডিভাইড বাই এম। এফ এর মান হচ্ছে 40, এফ কে এর মান হচ্ছে 3, ডিভাইড বাই এম এর মান হচ্ছে আমাদের বস্তুর উপর 10 কেজি। তাহলে এটা হচ্ছে 3.7 এমএস ইনভার্স টু। তাহলে ত্বরণটা আমার বের হয়ে গেল। কোয়াইট সিম্পল ম্যাথ, এটা কোনো ঝামেলার ম্যাথ না। সো জাস্ট এটা বোঝার জন্য করাইছি আমি যে যে বলটা বড় ওইটা থেকে অপরটাকে মাইনাস করি, শেষ এতটুকু। এরপরে আরো কিছু ম্যাথ করি। ম্যাথের আসলে অভাব নাই, ঘর্ষণ বলে কোটি কোটি রকমের ম্যাথ করানো যায়। আসি, আমাকে বললো আচ্ছা 10 মিটার পার সেকেন্ড বেগে 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 চলমান চলমান 100 কেজি ভরের কোনো গাড়ি, 100 কেজি ভরের কোনো গাড়ি কোনো গাড়ি ব্রেক চেপে ব্রেক চেপে 100 কেজি ভরের কোনো গাড়ি ব্রেক চেপে আচ্ছা 5 মিটার দূরত্বে থামিয়ে ফেলা হলো থামিয়ে ফেলা হলো হলো রাস্তার ঘর্ষণ বল রাস্তার ঘর্ষণ বল
বল 10 নিউটন হলে ব্রেক জনিত বল কত? ব্রেক জনিত বল, ব্রেক জনিত বলটা কত এটা আমাকে বের করতে হবে। সবাই একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবি। আগে আমি চিত্রটা আঁকি। আমার কোন একটা বস্তু ছিল যার ভর হচ্ছে 100 কেজি, ও 10 ms ইনভার্স 1 বেগে চলতেছে, এটা হচ্ছে ওর বেগ। এই বেগটাতেও চলতেছিল, হঠাৎ করে এই পয়েন্টে যখন আসছে ওর মধ্যে মনে করো আমরা ব্রেক চাপছি। এখন ব্রেক চাপলে একটু চিন্তা করতে সবাই, আমরা যখন ব্রেক চাপি তখন একটা গাড়ি চলতেছে, ব্রেক চাপা মানে ও কি হওয়া, আমরা থামাইতে চাচ্ছি ওকে, তার মানে ওকে স্লো করতে চাচ্ছি। আমরা স্লো করতে যাচ্ছি মানে কি, ওর অপোজিট একটা বল দেওয়া হয়েছে। কারণ কোন একটা বস্তু যখন আমরা ব্রেক চাপি তখন আস্তে আস্তে ও স্লো হয়ে যায়। ও স্লো হয়ে গেছে এর মানে কি, এর মানে ওর মধ্যে ব্রেক চাপা হয়েছে। ব্রেক চাপা হয়েছে মানে কি, এটা অপোজিটে বল কাজ করতেছে। কারণ যদি ওর গতির দিকে বল প্রয়োগ হইতো তাহলে ওর স্পিডটা বেড়ে যেত, কিন্তু ওর স্পিডটা কমতেছে কারণ ও থেমে গেছে। তার মানে বুঝলাম যে ব্রেক জনিত বলটা আছে সেটা অলওয়েজ অপোজিট দিকে কাজ করতেছে। আবার বলছে রাস্তার ঘর্ষণ বলও আছে। আমরা দেখ, ঘর্ষণ বলটা কাজ করে অবশ্যই গতির অপোজিটে। তাহলে একটু খেয়াল করবি, ওর গতিটা এইদিকে, এই জন্য ঘর্ষণ বল দিছি ঠিক তার কোন দিকে, অপোজিট দিকে, রাইট? ওকে, ব্রেক জনিত বলের মানটা কত এটা আমাকে বের করতে বলছে। ব্রেক জনিত বল হচ্ছে এটা, এটা আমাকে বের করতে বলছে। এখন আমাকে আরো কিছু ইনফরমেশন দিছে। আমাকে বলছে যে ও 5 মিটার দূরত্বে গিয়ে থেমে গেছে, তাহলে ওর অতিক্রান্ত দূরত্ব 5 মিটার, এরপরও থেমে গেছে, তার মানে ওর শেষ বেগ 0। ও থেমে গেছে, তাহলে ওর আদি বেগ হচ্ছে এই 10 মিটার পার সেকেন্ড। এবার সবাই একটু খেয়াল করবে। আচ্ছা, এর ক্ষেত্রে এই বস্তুটার ক্ষেত্রে আমরা কি সামনের দিকে কোনো প্রকার বল প্রয়োগ করছি? একটু চিন্তা করতো। না, কোশ্চেনে কোথাও বলে নাই 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান 100 কেজি ভরের কোন গাড়ি ব্রেক চেপে থামিয়ে দেওয়া হয়েছে, রাস্তার ঘর্ষণ ব্রেক জনিত বল কত। আমরা সামনের দিকে কোনো প্রকার বল প্রয়োগ করিই নাই। এই বছরে যখন চলতেছিল হঠাৎ করে ব্রেক চাপছি, ঘর্ষণও লাগছে, দুইটার কারণে গাড়িটা একটু দূরে গিয়ে থেমে গেছে। আমরা সামনের দিকে কোনো প্রকার বল প্রয়োগ করি নাই, সামনের দিকে কোনো বল প্রয়োগ করি নাই। তাহলে আমাদের সামনের দিকের বলটা আসলে 0, কারণ কোনো বল প্রয়োগ হয় নাই। আর অপোজিট দিকে কয়টা বল আছে আমাদের? দুইটা, একটা হচ্ছে এফ কে, আরেকটা কি এফ বি। তাহলে আমরা সুন্দর মতো আমাদের সূত্রটা যদি খাটাই, একটু খেয়াল করবি। আমাদের সূত্র হচ্ছে যে, সূত্রটা কি ছিল, মনে কর সামনের দিকের বলটাকে যদি আমরা এফ মনে করি, অপোজিট দিকের বল যদি এফ বি মনে করি, অপোজিট দিকের বল যদি এফ কে মনে করি, তাহলে এফ যেদিকে কাজ করতেছে তার অপোজিটে এফ বি কাজ করতেছে, এর অপোজিটে এফ কে কাজ করতেছে। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি এফ সামনের দিকে, এফ বি ও অপোজিটে, এফ কে ও অপোজিটে, তার মানে এফ বি ও মাইনাস এফ কে ও মাইনাস, কারণ দুইজনে অপোজিটে ইকুয়াল টু এম এ। বুঝছো? কারণ এফ নেট বা লব্ধি বলের মান হচ্ছে এম এ, লব্ধি বলের মান হচ্ছে এম এ। এবার একটু খেয়াল করো, আমরা কিন্তু এটা বের করতে পারি। কেন? কারণ আমার কাছে ইউ আছে, আমার কাছে ভি আছে, আমার কাছে এস আছে। ইউ ভি এস যদি থাকে আমরা এ বের করতে পারি কেমনে? ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে। সো এই জায়গা থেকে এ এর মানটা আসবে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে ভি এর মান কত আমাদের জন্য? আমাদের জন্য 0 স্কোয়ার, ইউ এর মান হচ্ছে 10 স্কোয়ার ডিভাইড হচ্ছে 2s এর মান হচ্ছে আমাদের জন্য 5 মিটার। সো এটা আসতেছে -100/10, দ্যাট ইজ -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এবার সামনের দিকের বল প্রয়োগ কত? 0। এফ কে এর মান কত বলে দিচ্ছে 10 নিউটন, মাইনাস, সরি এফ বি এর মান জানি না, এফ বি বের করবো, মাইনাস এফ কে এর মান হচ্ছে 10 ইকুয়াল টু এম, এম মানে 100 কেজি ভরের গাড়ি আছে, এ এর মান কত এই যে একটু আগে বের করছি -10 বসে দিলাম। তাহলে একটু খেয়াল করতো, মাইনাস এফ বি -10 ইকুয়াল টু আসতেছে -1000। তাহলে এফ বি টা এই পাশে যাবে, 1000 তো এই পাশে আনি, এফ বি সমান আসবে 1000 -10 ইকুয়াল টু 990 নিউটন। তাহলে আমাদের ঘর্ষণ জনিত, সরি ব্রেক জনিত বলের মান কত? 990 নিউটন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যখন আমরা দেখবো আমাদের সামনের দিকে কোনো প্রকার বল নাই, আমরা ওই বলটাকে জাস্ট একটা এফ দিয়ে 0 ধরে নিব। ধরে নিলে আমাদের জন্য ইকুয়েশনটা লেখা একটু ইজি হবে, যে সামনের দিকে বল এফ, অপোজিট দিকে এফ বি, অপোজিট দিকে এফ কে, শেষ। এফ বি মাইনাস এফ কে মাইনাস। দেখ, তো কেউ না বুঝলে একটু বলিস, এই লাইনটা বুঝলেই বাকি জিনিস আমরা অটোমেটিক বাকিটা করে ফেলছি। যে এফ 0, এফ বি এর মান বের করব, এফ কে এর মান 100, এ এর মানটা আলাদা করে বের করে বসে দিছি, শেষ। বল, কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু? ইজি ম্যাথ। এরপরে ম্যাথে চলে আসি একটু। আচ্ছা, 3 নম্বর। এবার একটা হেরানো তলের ম্যাথ করি, একটু খেয়াল করবি সবাই। সিম্পল লেভেলের একটা ম্যাথ করবো, অত টাফ কিছু না।
আমার কাছে এবার একটা বস্তু আছে, যে বস্তুটার ভর আমাকে দিয়ে দেওয়া আছে 5 কেজি ভরের একটা বস্তু আছে, এবং ও 30 ডিগ্রি করে হেলানো কোনো একটা তলে আছে। কত ডিগ্রি করে হেলানো তলে আছে? 30 ডিগ্রি করে হেলানো তলে আছে। বলছে এই ক্ষেত্রে এক্ষেত্রে তলের ঘর্ষণ বল, তলের ঘর্ষণ বল, তলের ঘর্ষণ বল 5 নিউটন হলে হলে বস্তুটির ত্বরণ কত? বস্তুটির ত্বরণ কত? এখন আমি কিন্তু বারবার বারবার এই কথাটা বলে আসি যে আমরা যখনই একটা হেলানো তল দেখব, তুই অবশ্যই এই যে এম ভরের বস্তু নিচের দিকে খাড়া, নিচের দিকে এমজি বলটা অনুভব করতেছে খাড়া নিচের দিকে, এটাকে আমি সবসময় বলি উপাংশে ভাগ করে ফেলতে। কিসে ভাগ করে ফেলতে? উপাংশে। তাহলে এমজি কে সবসময় উপাংশে ভাগ করে ফেলতে হবে। তাহলে এই যে এই তল বরাবর লম্বভাবে কাজ করবে এমজি কস থিটা, এই তল বরাবর এই দিকে কাজ করবে আমাদের এমজি সাইন থিটা। কথা আশা করি বোঝা গেছে। এই তল বরাবর এই যে নিচের দিকে কাজ করবে এমজি কস থিটা, এই তল বরাবর এই যে নিচের দিকে কাজ করবে এমজি সাইন থিটা। কথা বোঝা গেছে? তাহলে এমজি কস থিটা নিচ বরাবর খাড়া, এমজি সাইন থিটা এই বরাবর। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছিস। এবারে এই এমজি কস থিটার এই জায়গায় কোনো ভূমিকা নাই। কেন? কারণ এই এমজি কস থিটার কাজ করতেছে তলের এই বরাবর, এটা কোনো ভূমিকা রাখতেছে না। কিন্তু এমজি সাইন থিটা বলটা এই বস্তুটাকে নিচের দিকে নামায় আনতে চাচ্ছে। এই জন্যই আমরা কোনো হেলানো তলে যখন একটা বস্তুকে রাখি, ও অটোমেটিক্যালি কোন দিকে পড়ে যেতে চায়? নিচের দিকে। এগুলো আমরা বলে আসছি যে এই বস্তুটাকে নিচের দিকে নামানোর জন্য কোন বলটা হেল্প করতেছে এখন? এমজি সাইন থিটা বলটা। তাহলে এই এমজি সাইন থিটা ওকে কোন দিকে নামাইতে চাচ্ছে? নিচে নামাইতে চাচ্ছে। তাহলে আমরা যদি নর্মালি বস্তুটাকে রেখে দিতাম, ও কোন দিকে যেতে চাইতো? তুই বুঝতে পারতেছিস? ও নিচে যাইতে চাইতো। কেন? কারণ এই বরাবর একটা বল কাজ করতেছে, তার মান হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমরা বুঝলাম এই বস্তুটার কোন দিকে একটা গতি সৃষ্টি হবে? বস্তুটার নিচের দিকে একটা গতি সৃষ্টি হবে। বস্তুটা যদি নিচের দিকে একটা গতি সৃষ্টি হয়, তাহলে আমরা বলছিলাম কি, যেই দিকে গতি থাকে তার ঠিক অপোজিট দিকে আমাদের কোন বল লাগে? ঘর্ষণ। তার ঠিক অপোজিট দিকে কি লাগবে? ঘর্ষণ বল। দেখ, তাহলে বস্তুর গতি সৃষ্টি হতে যাচ্ছে এইদিকে, তার মানে ঠিক অপোজিট দিকে আমাদের কোন বল লাগবে? ঘর্ষণ বলটা লাগবে। তাহলে এই এমজি সাইন থিটার ঠিক অপোজিটে আমাদের কোন বলটা লাগবে? ঘর্ষণ বল লাগবে। তাহলে এমজি সাইন থিটার ঠিক অপোজিটে যদি বা বিপরীতে যদি ঘর্ষণ বল লাগে, এবার এই জায়গায় কি আর কোনো বল আছে কিনা সেটা তোকে খেয়াল করতে হবে না। যে তলের ঘর্ষণ বলটা শুধু 5 নিউটন দেওয়া আছে, দ্যাট ইজ এই বস্তুর উপর এই দিকে প্রযুক্ত বল হচ্ছে এমজি সাইন থিটা, অপোজিট দিকে প্রযুক্ত বল হচ্ছে এফ কে। এখন বস্তুটা কোন দিকে নামতে চাচ্ছে? তুই বুঝলি যে বস্তুটা নিচে নামতে চাচ্ছে। তাহলে বস্তুর ত্বরণটা কোন দিকে সৃষ্টি হচ্ছে? নিচের দিকে। তাহলে বস্তুর ত্বরণ যদি নিচের দিকে সৃষ্টি হয়, তার মানে কোন বলটা বেশি? একটু খেয়াল করতে, এমজি সাইন থিটা কাজ করতেছে এইদিকে, এফ কে এইদিকে। তাহলে বস্তু যাইতেও চাচ্ছে এইদিকে, তাহলে অবশ্যই এই বলটা বেশি, তাহলে এমজি সাইন থিটার মানটা কি? বেশি। তাহলে এমজি সাইন থিটা যদি বেশি হয়, তাহলে আমরা এমজি সাইন থিটাকে পজিটিভ ধরলাম, মাইনাস এফ কে অপোজিটে কাজ করতেছে, ইকুয়াল টু আসবে আমাদের এম। আমাদের দরকার হচ্ছে ত্বরণ কত, সো এ সমান আসবে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই আমাদের এম। বস্তুটার ভর হচ্ছে 5 কেজি, জি এর মান 9.8, সাইন থিটার মান কত? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মাইনাস এফ কে এর মান হচ্ছে 5 নিউটন, ডিভাইড বাই হচ্ছে আমাদের এম। এম এর মান হচ্ছে 5। এই হচ্ছে আমাদের বাকিটুকু অ্যান্সার। দেখ, ত্বরণের মানটা সবাই বুঝছিস কিনা একটু খেয়াল করবি। কেমনে বের করছি? আমরা জাস্ট দেখছি বস্তুর উপর নিচের দিকে কতটুকু বল প্রযুক্ত আছে। বস্তু তাহলে এইদিকে গতিশীল হতে যাচ্ছে, এর অপোজিট আমরা ঘর্ষণ বলটাকে অ্যাড করে দিছি, অ্যাড করে এই লাইনটা লিখে দিচ্ছি। এই লাইনটা যারা বুঝবি তাদের জন্য আর কোনো প্যারা নাই। দেখ তো বুঝছিস কিনা সবাই, কারো কোনো সমস্যা থাকলে বলিস। এবারে আমরা এই হেলানো তলের মধ্যে এবার এক্সট্রা করে একটা বল নিয়ে আসবো। সো একটু খেয়াল করবি সব, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, আমরা দুইটা ম্যাথ করি, একটু মনোযোগ দিয়ে শুনবি। আমাদের কাছে একটা হেলানো তল আছে। ওকে, এই হেলানো তলের মধ্যে আমার কাছে একটা বস্তু রাখা আছে, যে এই বস্তুটা ভর দিয়ে দেওয়া আছে 2 কেজি। 2 কেজি। এই যে হেলানো তলার অ্যাঙ্গেলটা আছে এটাকে বলে দিও 30 ডিগ্রি। আমাকে কি কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনবে। আমাকে বলছে বস্তুটিকে বস্তুটিকে
উপরের দিকে তল বরাবর উপরের দিকে আর কি, উপরের দিকে 30 নিউটন বল প্রয়োগ করা হলে প্রয়োগ করা হলে হলে বস্তুটি বস্তুটি 5 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়। ঘর্ষণ বলের সম্মুখীন হয় সম্মুখীন হয় বস্তুটি কত ত্বরণে উপরে উঠবে? বস্তুটি কত ত্বরণে উপরে উঠবে? কত ত্বরণে উপরে উঠবে? বস্তুটি কত ত্বরণে উপরে উঠবে, একটু খেয়াল করুন। তাহলে আগে চিত্র আঁকতে হবে, অবশ্যই মাস্ট এটা। তাহলে চিত্র আঁকার সময় সর্বপ্রথম কাজ কি? এই যে হেলানো তলের মধ্যে একটা বস্তু তুই দেখতেছিস, হেলানো তলে একটা বস্তু তুই দেখতেছিস। হেলানো তলে বস্তু দেখা মানেই সাথে সাথে তোকে উপাংশে আগে ভাগ করতে হবে, পরে বাকি জিনিস। তাহলে এই বরাবর আসবে আমাদের জন্য mg cos থিটা, এই বরাবরও চলে যেতে চাইবে mg sin থিটা। বারবার বারবার বলছি যে আমাদের হেলানোতল দেখা মাত্র আমরা অন্য কোনো কাজ করব না। হেলানোতল দেখা মাত্র জাস্ট আমরা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আগে এমজি এর উপাংশটা ভাগ করে ফেলতে হবে। করার পর এবার কোশ্চেন পড়া শুরু করি। বস্তুটিকে উপরের দিকে 30 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে কোন দিকে? উপরের দিকে। কত বল প্রয়োগ করা হয়েছে? 30 নিউটন। তাহলে একটু আঁকি, আমরা উপরের দিকে বস্তুটাকে 30 নিউটন বল প্রয়োগ করছি। 30 নিউটন বলটা কি করছি? প্রয়োগ করছি। এরপর বলছে বস্তুটি 5 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে। এবার একটু বুঝার জিনিস আছে, সেটা কি? এই এমজি সাইন থিটাটা ওকে কোন দিকে নামাতে চাচ্ছে? নিচের দিকে। এই 30 নিউটনটা ওকে কোন দিকে উঠাতে চাচ্ছে? উপরের দিকে। আচ্ছা, এখন যদি বস্তুটার এই বলটা বেশি হয়, তাহলে অটোমেটিক্যালি বস্তু এইদিকে যাবে। বস্তু যখন এইদিকে যাবে, এইদিকে ঘর্ষণ বলটা লাগবে। তাহলে আবার যদি এমজি সাইন থিটাটা বেশি হয় কার থেকে? 30-এর চেয়ে, তাহলে বস্তুটা নিচের দিকে নামা শুরু করবে। বস্তু যদি নিচের দিকে নামে, তাহলে ঘর্ষণ বল এইদিকে লাগবে। তাহলে ঘর্ষণ বলটা কিন্তু আমরা ডিরেক্ট বল কোন দিকে দিছি ওটার অপোজিটে দিতে পারবো না। আগে দেখতে হবে বস্তুটা কোন দিকে যাচ্ছে, আগে দেখতে হবে বস্তুটা কোন দিকে যাচ্ছে। তাহলে কোন বলটা বেশি একটু খেয়াল করবি। এমজি সাইন থিটা বেশি না 30টা বেশি? আচ্ছা, এম এর মান কত? 2। তাহলে 2, জি এর মান 9.8, সাইন 30 এর মান হচ্ছে হাফ। তাহলে এটা কাটা যাচ্ছে। তাহলে বুঝলাম এই বলের মান হচ্ছে 9.8 নিউটন। কোন বলটা? এমজি সাইন থিটার মান 9.8। তাহলে বুঝতে পারতেছিস কে বড়? 30 বড়। তাহলে এই বরাবর 9.8, এই বরাবর 30, তাহলে কোনটা বড়? 30 বড়। 30 যদি বড় হয়, তার মানে আমার বস্তুটা এই বরাবর মুভ করবে, বস্তুটা এই বরাবর মুভ করবে। তাহলে আমরা বুঝে ফেললাম যে বস্তুর ত্বরণ সৃষ্টি হবে কোন দিকে? এই যে এইদিকে ত্বরণটা সৃষ্টি। আর ত্বরণ যেদিকে সৃষ্টি হবে তার ঠিক অপোজিটে আমাদের ঘর্ষণ বল লাগবে। সো এই যে ত্বরণ যেদিকে সৃষ্টি হয়েছে, ত্বরণ কোন দিকে? ত্বরণ সৃষ্টি হয়েছে হচ্ছে এই যে উপরের দিকে। তাহলে ঘর্ষণটা লাগবে ঠিক অপোজিট দিকে। তো ঘর্ষণ দিলাম এই যে এফ কে ঠিক অপোজিট, এফ কে ঠিক অপোজিট। আশা করি বুঝছো সবাই। এটা হচ্ছে আমাদের এফ 30 নিউটন। এখন একটু খেয়াল করবি কোনটা বেশি। এইদিকে কাজ করতেছে এফ, এইদিকে কাজ করতেছে এফ কে আর এমজি সাইন থিটা। তাহলে আমাদের বস্তুটা উপরের দিকে যাচ্ছে, তার মানে এফটা বড়। বাকি দুজনকে নেগেটিভ ধরবো। সো এফ মাইনাস আমাদের প্রথমে এমজি সাইন থিটা অপোজিটে কাজ করতেছে, এফ কেটাও অপোজিটে কাজ করতেছে, ইকুয়াল টু আমরা লিখবো এফ। যারা অপোজিটে কাজ করবে মাইনাস করে দিলেই কাজ হয়ে যাচ্ছে। এবার একটু খেয়াল করবে আমাদেরকে ত্বরণ বের করতে বলছে। সো এ সমান আসবে এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে ডিভাইড বাই এম। এফ এর মান কত? 30 নিউটন। এম এর মান কত? 2 কেজি, 9.8 সাইন 30 মাইনাস এফ কে এর মান কত? 5 নিউটন ডিভাইড বাই বস্তুর ভর কত? 2 কেজি। তাহলে এত ত্বরণ আসবে, বস্তুটার ত্বরণ। এত ত্বরণে বস্তুটা কোন দিকে উঠবে? উপরের দিকে উঠবে। দেখছো আমরা কিভাবে ম্যাথটাতে অগ্রসর হয়েছি? প্রথমে এমজি এর উপাংশে ভাগ করছি, তারপর বলটা কোন দিকে কাজ করতেছে দেখছি, এরপর দেখছি বস্তুটার গতি কোন দিকে থাকবে, যে এই দিকের বলটা বেশি না এই দিকের বলটা বেশি। এটা অবশ্যই দেখতে হবে। এটা যদি না দেখি তাহলে আমরা ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করতেছে এটা বলতে পারবো না। কেন? এটা এর পরের ম্যাথেই তুই আরো ভালো মতো বুঝতে পারবি। আয় এর পরের ম্যাথটা করি 5, সেম টাইপের ম্যাথ। আমার কাছে আবারও একটা হেলানো তল আছে। এই যে এই যে অ্যাঙ্গেলটা আছে এটাকে 30 ডিগ্রি বলা হয়েছে। এই যে আমার এখানে
বস্তু আছে একটা, যার ভর দিয়ে দেওয়া আছে মনে করো 5 কেজি। আমরা এবার উপরের দিকে বললো বস্তুটিকে উপরের দিকে বস্তুটিকে উপরের দিকে দিকে 10 নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটি 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 5 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়। বস্তুটির ত্বরণ কত? তাহলে কোশ্চেন কিন্তু হুবহু সেম, ঠিক না? হুবহু সেম কোশ্চেন। আমাদের কোশ্চেনটা তেমন কোনো চেঞ্জ হয় না, জাস্ট ভ্যালু গুলো একটু চেঞ্জ হয়েছে, কাহিনী কিন্তু সেম। তাহলে বস্তুকে উপরের দিকে বল প্রয়োগ করেছে, এগুলো সবার আগে তুই হেলানো তল দেখতে পাচ্ছ, হেলানো তল দেখলেই অবশ্যই আগে কি করতে হবে? উপাংশে ভাগ করা শুরু করতে হবে। তাহলে এই বরাবর উপাংশ আসবে mg cos থিটা, এই বরাবর উপাংশ আসবে আমাদের mg sin থিটা। সো আমরা উপাংশে ভাগ করে ফেললাম। এরপরের কাজ হচ্ছে এবার কোশ্চেন পড়বো, বস্তুটা উপরের দিকে 10 নিউটন, তাহলে উপরের দিকে ওর উপর 10 নিউটন বল দেওয়া হয়েছে। একটু আঁকি, উপরের দিকে আমরা দিচ্ছি ওকে কত নিউটন বল? 10 নিউটন বল। এরপর বলছে কি 5 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হয়েছে, তাহলে এবার ঘর্ষণ বলটা লাগছে, কিন্তু ঘর্ষণ বল কাজ করে গতির অপোজিট। এবার তোকে দেখতে হবে আবারও এই বলটা বেশি না এই বলটা বেশি। তাহলে এই বল তো তুই জানোস না, এটা একটু বের করি। এই বলটা হচ্ছে mg sin থিটা, এম এর মান হচ্ছে আমাদের কত? 5, জি এর মান 9.8, সাইন 30 হাফ। তাহলে এটা আসবে 4.95 ইন্টু 4.9, অ্যারাউন্ড 5 ধর, 4.9 না, 4.9 মানে 5, তাহলে অ্যারাউন্ড 25 নিউটন আসতেছে। 25 নিউটনের মতো আসতেছে। কত নিউটনের মতো? 25। তাহলে তুই বুঝতেছস এই বরাবর বল হচ্ছে 25, এই বরাবর বল হচ্ছে 10, বস্তু কোন দিকে যাবে? এই বরাবর বল হচ্ছে 25, এই বরাবর বল 10, যেদিকে বল বেশি সেদিকে যাবে। তাহলে এবার দেখতো উপরের দিকে বল প্রযুক্ত হইলেও বস্তু নামতেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে বস্তুর ত্বরণটা কোন দিকে আসলে? বস্তুর ত্বরণটা আসলে এইদিকে। তাহলে বস্তুর ত্বরণ বা বস্তুর গতি যেই দিকে, তার ঠিক অপোজিটে আমাদের কি কাজ করবে? এফ কে কাজ করবে। তার ঠিক অপোজিটে আমাদের এফ কে টা কাজ করবে। বস্তুর গতির অপোজিটে এফ কে টা কাজ করবে। আশা করি বুঝছস। এবার একটু খেয়াল করবি তো, তাহলে এই বস্তুর উপর এইদিকে বল কাজ করতেছে এমজি সাইন থিটা, এইদিকে এফ কে, এইদিকে টেন, বস্তুর ত্বরণ এইদিকে, তাহলে বুঝতেছে এই এমজি সাইন থিটার বেশি। যে বেশি ওকে পজিটিভ ধরবো, বাকি দুজন নেগেটিভ, রাইট? যে বেশি তাকে পজিটিভ। তাহলে বেশি হচ্ছে এমজি সাইন থিটা মাইনাস 10, মানে প্রয়োগকৃত বল যেটা আছে, তাহলে এফ লিখতে পারো বা 10 ডিরেক্টও লিখতে পারো, নো প্রবলেম। মাইনাস এফ কে ইজ ইকুয়ালস টু এম এ। তাহলে এই জায়গায় ত্বরণের মান আসবে এমজি সাইন থিটা -10 মাইনাস এফ কে ডিভাইড বাই আমাদের ভর দিয়ে ভাগ করে দিব আমরা। এম এর মান কত? এম এর মান 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, সাইন 30 -10 মাইনাস এফ কে এর মান হচ্ছে 5 ডিভাইড বাই এম এর মান হচ্ছে কত আমাদের? 5 কেজি। এই যে ত্বরণের মান আসবে এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখছো আমাদের যেই ব্যাপারটা এই ম্যাথ গুলা থেকে শেখা উচিত, সেই ব্যাপারটা হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে ঘর্ষণ বলটাকে আসলে আমরা কোন দিকে দিব, ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে। এটার জন্য আমাকে কাকে বের করতে হবে? আমাকে দেখতে হবে সে কোন দিকে আগে কাজ করতেছে, তার উপর বেস করে। অর্থাৎ বস্তুটার গতিটা যে দিকে কাজ করতেছে এর অপোজিটে দিতে হবে। গতি বের করবো কেমনে? ওই যে তুই দেখছিস তো স্টেপ ওয়াইজ আমি কিভাবে কাজটা করছি। আমি আগে সবগুলা বল লিখে ফেলছি, ঘর্ষণ বলটা বাদে। তারপর আমি দেখছি বস্তুটা কোন দিকে গতিশীল হয়, ওই দিকে আমি ত্বরণটা দিছি। ত্বরণ যেদিকে, ঘর্ষণ ঠিক তার অপোজিটে কাজ করবে, কারণ গতি যেদিকে তার ঠিক অপোজিট বা তার ঠিক বিপরীত দিকে ঘর্ষণটা কাজ করবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলবি, একটু আমাকে বলবি। ওকে, কারো কোনো প্রশ্ন নাই। তাহলে এরপরে আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা একটু ডিফারেন্ট, সো সবাই একটু খেয়াল করবি আসলে। সেটা হচ্ছে আমাকে বললো এই যে হেলানো একটা তল আছে আমার কাছে, আবারও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে হেলানো তলটা। এই জায়গায় যে বস্তুটা রাখা আছে সেই বস্তুটার ভর দিয়ে দিল আমাকে 2 কেজি। রাস্তার ঘর্ষণ বল রাস্তার ঘর্ষণ বল বল 10 নিউটন হলে
হলে কত বল প্রয়োগ করলে বস্তুটি 6 মিটার/সেকেন্ড সমবেগে উপরে উঠবে। 6 মিটার/সেকেন্ড সমবেগে উপরের দিকে উঠবে। এবার একটু খেয়াল করবি সবাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কিছু কথা শুনতে হবে আগে। প্রথম হচ্ছে 2 কেজি আছে, আগে তুই উপাংশে ভাগ কর, এমজির উপাংশে ভাগ কর, তারপর তুই কোশ্চেন পড়বি, ঠিক না? হ্যাঁ তল দিলে আগে উপাংশে ভাগ করতে হবে। তাহলে আমরা জানি এই বরাবর আসবে আমাদের এমজি সাইন থিটা, ঠিক না? নিচে দিয়ে এমজি কস থিটা আছে, এটা কোনো দরকার নেই, এই জন্য আঁকতেছিও না, বুঝে ফেলছে তখন আশা করি। তাহলে এই বরাবর আছে আমাদের এমজি সাইন থিটা। এবার একটু খেয়াল, রাস্তার ঘর্ষণ বল, এখন ঘর্ষণ বল কিন্তু তুই আঁকতে পারবি না। কেন আঁকতে পারবি না? ওই যে কোন দিকে চলতেছে বস্তুটা, এটা আগে দরকার তোর। বলছে কত বল প্রয়োগ করলে সেটি এত সমবেগে উপরে উঠবে। তার মানে আমাকে এবার বলে দিছে কোন দিকে উঠতে হবে। এবার আমাকে কোন দিকে উঠতে হবে, আমার গতিটা থাকবে উপরের দিকে, এবং আমি 6 মিটার/সেকেন্ড সমবেগে উঠবো, নট ত্বরণ, আমি সমবেগে উপরের দিকে উঠবো। তার মানে গতির দিক কোন দিকে? এত বেগে উপরে। তার মানে আমার গতির দিক উপরের দিকে। সো গতির দিক যদি উপরের দিকে হয়, ঘর্ষণ বল কোন দিকে লাগবে? অপোজিট দিকে। সো ঘর্ষণ বল লাগতেছে এই যে এইদিকে লাগতেছে আমার ঘর্ষণ বলটা এফ। এই যে গতি যেদিকে, তার অপোজিট দিকে আমার কি লাগতেছে? ঘর্ষণ বলটা লাগতেছে। বলছে কত বল প্রয়োগ করলে। এবার চিন্তা করতে, তুই বলটা কোন দিকে দিবি, তুই নিজেই চিন্তা কর, বলটা কোন দিকে দিবি। দুইটা বল ওকে নিচে ফালাই দিতে যাচ্ছে, তুই চাচ্ছ ওকে উপরের দিকে তুলতে, তাহলে অবশ্যই বলটা কোন দিকে দিতে হবে? উপরেই দিতে হবে না? চিন্তা কর, বস্তুটা নিচে পড়ে যাইতে চাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি উপরে যাকো, তাহলে আমি বলটা কোন দিকে দিব? ধাক্কাটা উপরের দিকে দিব, নইলে কি বস্তু উপরের দিকে উঠবে? নো। সো আমি ধাক্কাটা উপরের দিকে দিলাম। কেন? কারণ দুইটা বল ওকে নামাইতে চাচ্ছে, আমি চাচ্ছি উপরে উঠাইতে, বস্তুটাকে উপরে উঠাইতে, এই জন্য বলটা উপরের দিকে। এবার একটু খেয়াল করবি, আর কোন বল কি আছে এখানে? না। তাহলে আমাদের কোন বলটা বেশি? আবারও বস্তু উপরে উঠতেছে, তাহলে উপরের দিকের বলটা বেশি। উপরের দিকের বল কে? এফ। অপোজিট দিকের বল এমজি সাইন থিটা, অপোজিট দিকের বল এফ কে। তাহলে আমরা সুন্দর মতো লিখবো এফ বেশি মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। আমাকে বলছে এফটা বের করো, তাহলে অর এফ সমান কি আসবে? একটু খেয়াল করবি, এম এ প্লাস এমজি সাইন থিটা প্লাস এফ কে। আমাকে কিন্তু একটা কথা বলে দিছে, বলছে বস্তুটা কি বেগে চলতেছে। একটু খেয়াল করতে, বস্তুটা কিন্তু সমবেগে চলতেছে। বস্তুটা কি বেগে চলতেছে? সমবেগে চলতেছে। সমবেগে চলা মানে ত্বরণের মান কত? সবাই জানি সমবেগে চলা মানে ত্বরণের মান 0। সো এটা 0। এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8 sin 30 ডিগ্রি, প্লাস এফ কে এর মান আমাকে দিয়ে দিয়েছে, দেখ 10 নিউটন ঘর্ষণ বল লাগছে, রাইট? সো এফ এর মান 10। এই যে আমার এত বল প্রয়োগ করতে হবে। বস্তুটা সমবেগে উঠতেছে, সো ত্বরণের মান কত? 0। বস্তুটা সমবেগে উঠতেছে, সো ত্বরণের মান কত? 0। দেখ তো কেউ এখনো না বুঝলে, ঘর্ষণ বলের কনসেপ্টটা না বুঝলে স্যারকে একটু বলবি তাড়াতাড়ি। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। এবার আয়, সেম টাইপের একটা ম্যাথ আমি একটু দিই, ঠিক আছে? এটা তোরা একটু হোমওয়ার্ক করবি, আমি আর করে দিচ্ছি না এটা। 7 নাম্বার, সবাই নোটটা দেখলে আসলে হোমওয়ার্ক পেয়ে যাবি। সো করে দিচ্ছি আমি। হেলানোর তল আছে আমার কাছে, এই অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছি 30 ডিগ্রি। এবার একটা বস্তু রাখছি আমরা হেলানোর তলে, যার ভর হচ্ছে 5 কেজি। বুঝছে? বস্তুটি 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 15 নিউটন ঘর্ষণ বলের সম্মুখীন হলো সম্মুখীন হলো একে একে 10 মিটার/সেকেন্ড সমবেগে 10 মিটার/সেকেন্ড সমবেগে সমবেগে নিচে নামাতে চাইলে কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? কত বল প্রয়োগ করতে হবে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা যারা পারবি তারা বুঝবি, তাদের ঘর্ষণ বলের বেসিকটা পুরোপুরি 100%, মানে আমাদের যতটুকু পর্যন্ত ঘর্ষণ বলের ম্যাথটা আসবে পরীক্ষায়, এতটুকু পর্যন্ত আশা করি হয়ে যাবে। তো সবাই একটু ট্রাই করবি, এটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, সেম টাইপেরই।
এবার আমরা ঘর্ষণ বলের কিছু বেসিক কাহিনী পড়বো। তো সবাই একটু খেয়াল করবে, এগুলো বইতে আছে আমাদের, এবং এগুলো থেকে আমরা এমসিকিউ লেভেলের পড়াশোনা করব। আমরা এটা থেকে খুব বেশি কঠিন দিকে যাব না, এমসিকিউ লেভেলে যতটুকু পর্যন্ত আমাদের আসতে পারে এই পর্যন্ত পড়বো, কারণ এগুলো থেকে বোর্ডে কোশ্চেন আসবে না, এগুলো থেকে সৃজনশীল হওয়াটা একটু টাফ হয়ে যায়। তাহলে একটু খেয়াল করবে, ঘর্ষণ বল, ঘর্ষণ বল একে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল, ঘর্ষণ বল। আর একটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। কি বললাম? ঘর্ষণ বল হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বলের ইংলিশটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। আর গতীয় ঘর্ষণ বল এটা হচ্ছে আমাদের কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এই জন্য স্থিতি ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ এস দ্বারা, গতীয় ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করি এফ কে দ্বারা। ঠিক আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল কাইনেটিক ফ্রিকশন। এ হচ্ছে আমাদের ঘর্ষণ বলের মেইন কাহিনী। এবার সবাই একটু খেয়াল করবে, আমাদের ঘর্ষণ বলের মধ্যে প্রথমে স্থিতি ঘর্ষণ বল মানে আমরা কি বুঝি? আচ্ছা একটু চিন্তা করতো, সবাই সবাই এই ব্যাপারটা সবাই জানো আসলে। আমাদের মনে কর কোন একটা তলের মধ্যে আমরা মনে করি এই জায়গাটা আলমারি দেখছি, এটা আমাদের একটা আলমারি, এটা আলমারি। এখন আমরা যখন আলমারিটাকে চিন্তা করতে একটু বল প্রয়োগ করি, এই যে এই বরাবর তুই নিজে বল প্রয়োগ করছিস, তুই কি আলমারিটাকে নড়াইতে পারস? বড় স্টিলের আলমারি হইলে কখনোই আমরা বল প্রয়োগ করে একজনে নড়াইতে পারি না, একজনে বল প্রয়োগ করে নড়াইতে পারি না। কেন পারি না? আমি যেহেতু বল প্রয়োগ করছি, আমি যেহেতু বল প্রয়োগ করছি, অবশ্যই বল প্রয়োগ হইলে বস্তুর মধ্যে একটা ত্বরণ থাকতে হবে, কারণ এফ ইকুয়াল টু এম এ বল থাকলে অবশ্যই বস্তুর মধ্যে কি থাকতে হবে? ত্বরণ, দ্যাট ইজ বস্তু গতিশীল হইতে হবে, হবে, হইতে হবে। বল প্রয়োগ করলে অবশ্যই গতিশীল হইতে হবে। বস্তু যদি গতিশীল হইতে হয়, এখন তুই বল প্রয়োগ করছিস তাও বস্তু গতিশীল হচ্ছে না, কেন? এর কারণ তুই যে বল প্রয়োগ করতেছস শুধু তোর বলটাই এখানে প্রযুক্ত হচ্ছে সেরকম না, তুই যখন বল প্রয়োগ করতেছস তুই কোন দিকে গতিশীল করার ট্রাই করতেছি? আমরা সামনের দিকে গতিশীল করার ট্রাই করতেছি, আমরা সামনে গতিশীল করার ট্রাই করতেছি। তার মানে তখন এই যে তলটা আছে, অর্থাৎ আমাদের এই যে রাস্তাটা আছে, এই রাস্তার তলটা তখন আসলে এই বস্তুটাকে ঠিক অপোজিট দিকে একটা ঘর্ষণ বল দিচ্ছে, যার কারণে তোর প্রয়োগকৃত বলের অপোজিটে একটা ঘর্ষণ বল কাজ করে, তোর প্রয়োগকৃত বলের ঠিক অপোজিটে একটা ঘর্ষণ বল কাজ করে, তোর প্রয়োগকৃত বলের ঠিক অপোজিটে একটা ঘর্ষণ বল কাজ করে তোর বলটাকে মিনিমাইজ করে দিচ্ছে। তোর বলটাকে মিনিমাইজ করার কারণে তুই আর চলতে পারতেছিস না, তুই কি স্থির রয়ে যাচ্ছিস, অর্থাৎ আলমারিটা স্থিরই রয়ে যাচ্ছে। আবার একটু বলি, সবাই একটু সিকোয়েন্স ওয়াইজ কথাটা দেখ, যে আমাদের এই যে একটা আলমারি আছে, এই আলমারিটার উপর আমরা একটা বল প্রয়োগ করলাম, সেই বলটার নাম হচ্ছে এফ বল। এই এফ বল প্রয়োগ করার পর আমরা জানি আলমারিটা নড়বে না, কারণ আলমারি অনেক ভারী। নড়তেছে না কেন? আমি যেহেতু বল প্রয়োগ করছি, অবশ্যই ওর একটা কি থাকতে বাধ্য, ত্বরণ থাকতে বাধ্য, কারণ বল প্রয়োগেই বস্তু ত্বরণ হয়। তো হচ্ছে না কেন? কারণ এই যে মাটিটা আছে বা তলটা আছে বা ভূমিটা আছে, এই ভূমিটা এই আলমারিকে অপোজিট দিকে একটা ঘর্ষণ বল দিচ্ছে। কেন? কারণ ও যখন সামনের দিকে বল প্রয়োগ করতেছে, ওর সামনে গতিশীল হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। যখনই ও সামনের দিকে গতিশীল হওয়ার প্রবণতা দেখাচ্ছে, কিন্তু তখনই ঘর্ষণ বল ঠিক অপোজিটে লাগবে, কারণ ও যেদিকে গতিশীল হইতে যাচ্ছে তার অপোজিটে ঘর্ষণ লাগবে। তখন এর অপোজিটে একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়ে এই বলটাকে, এই ঘর্ষণ বলটা মিনিমাইজ করে দিচ্ছে, একজন আরেকজনকে নাকচ করে দিচ্ছে। এই নাকচ করার জন্য আমাদের অপোজিট দিকে একটা বল থাকার কারণে, ঘর্ষণ বল থাকার কারণে এই বস্তুটা এখন কি থাকতেছে? স্থির থাকতেছে। এই কোন বস্তুকে স্থির রাখার জন্য, স্থির রাখার জন্য জন্যে বলের বিপরীতে বা গতি সৃষ্টি হওয়ার দিকের বিপরীতে, গতির গতির উপক্রমের দিকের বিপরীতে, বিপরীতে যে ঘর্ষণ বল লাগে, যে ঘর্ষণ বল লাগে তাকে স্থিতি ঘর্ষণ বল বলে। তাকে আমরা কি ঘর্ষণ বল বলতেছি? তাকে স্থিতি ঘর্ষণ বলে।
বা স্থিতি ঘর্ষণ বল বলে। অর্থাৎ আমরা এই বস্তুটাই কি রাখতে চাচ্ছি, এই বস্তুটাকে আমরা স্থির রাখতে চাচ্ছি। স্থির রাখার জন্য গতির উপক্রমের দিকে, অর্থাৎ ওর যেই দিকে গতিতে সৃষ্টি হইতে চাচ্ছে তার বিপরীতে যে ঘর্ষণ বলটা লাগবে সেটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ বল। তাহলে স্থিতি ঘর্ষণ বল কতক্ষণ কাজ করবে? যতক্ষণ বস্তু কি আছে, স্থির আছে। স্থির থাকলে স্থিতি ঘর্ষণ বল কাজ করবে। এই স্থির বস্তুকে যদি আমরা বেশি বল দিই, যেমন মনে কর এই আলমারিটাকে আমরা একজনের পরিবর্তে তিনজন মিলে এবার ঠেলতেছি, তাহলে তিনজন মিলে যদি ঠেলি তাহলে অবশ্যই আলমারি নড়বে। তিনজন মিলে যদি আমরা আলমারিটাকে ঠেলি তাহলে অবশ্যই আলমারি নড়বে। যদি তিনজন মিলে ঠেলে আলমারিটাকে আমরা নড়াই, তিনজন মিলে ঠেলে যদি আমরা আলমারিটাকে নড়াই, তাহলে এবার তো আর আলমারি স্থির থাকবে না, এবার আলমারি কি হবে? গতিশীল হবে। যখনই আলমারি গতিশীল হবে, গতিশীল হইলে এই যে গতির অপোজিটে একটা ঘর্ষণ বল লাগে, এই যে এতক্ষণ ধরে পড়ে আসতেছিলাম আমরা, ওই ঘর্ষণ বলের নাম হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে ঘর্ষণ বল পড়ে আসছি সেটা আসলে গতীয় ঘর্ষণ। কেন? কারণ গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা লাগে তার নামই হচ্ছে গতীয় ঘর্ষণ। গতিশীল অবস্থায় বস্তুর মধ্যে যে ঘর্ষণটা লাগে তার নামই হচ্ছে গতীয় ঘর্ষণ। তাহলে আমরা গতীয় ঘর্ষণের অনেকগুলা ম্যাথই করছি। স্থিতি ঘর্ষণ জিনিসটা আমরা হয়তো অনেকেই নতুন শিখছি। তো স্থিতি ঘর্ষণ জিনিসটা কি? গতির যখন উপক্রম হওয়া সৃষ্টি হবে স্থির রাখা বস্তুর মধ্যে, তখন অপোজিটে একটা ঘর্ষণ লাগবে, নাম হচ্ছে স্থিতি ঘর্ষণ। প্রকাশ করি এফ এস দ্বারা। কি দ্বারা প্রকাশ করতেছি? এফ এস দ্বারা প্রকাশ করতেছি, এফ এস দ্বারা প্রকাশ করতেছি। সো চলে আয় একটু সবাই একটু করে আজকে আমরা স্থিতি ঘর্ষণ ব্যাপারটা একটু করে পড়ি। তাহলে একটু করে স্থিতি ঘর্ষণটা পড়বো আমরা। ঘর্ষণের টপিক গুলো ম্যাক্সিমামই অনেকের কাছে নতুন, ম্যাথ গুলো অনেকের কাছে একটু টাফ হয়তো লাগতে পারে। তো এই জন্য আমরা আজকে খুব বেশি জিনিস আর পড়াবো না। তো স্থিতি ঘর্ষণটাকে আমরা এফ এস দিয়ে লিখেছি, ছোট হাতের এফ এস দিয়ে লিখি, ঠিক আছে? ছোট হাতের এফ দিয়েও লিখে সমস্যা নাই, তুই বড় হাতের দিয়ে ছোট হাতের এফ, ডাজন্ট ম্যাটার, এফ এস দিয়ে লিখলে হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার একটু খেয়াল করবি, একটু ব্যাপারটা বুঝ। আমাদের কাছে ওই আলমারিটা আছে, হ্যাঁ, এই আলমারিটাকে এই আলমারিটাকে আমাদের নড়ানোর জন্য বলছে, মুভ করানোর জন্য, আলমারিটাকে মুভ করানোর জন্য 100 নিউটন বল লাগবে। 100 নিউটন বল লাগবে। কত বল লাগবে? তুই যদি আলমারি মুভ করাইতে চাস 100 বল লাগবে। এবার তুই কি করছিস? তুই সুন্দর মতো এখানে একটা 10 বল দিছিস। তুই বল আলমারি নড়বে? নড়বে না। আলমারি জীবনও নড়বে না। কেন নড়বে না? তুই তো বল দিছস, কেন নড়তেছে না? কারণ ওই যে বলছি অপোজিট দিকে তখন একটা ঘর্ষণ বল লাগবে, যে ঘর্ষণ বলের কারণে এই আলমারি নড়বে না। এখন তুই আমাকে বলবি এই আলমারিটার অপোজিটে এখন কত ঘর্ষণ বল লাগবে? আচ্ছা, আলমারিটাকে আমরা স্থির রাখতে চাচ্ছি না, স্থির রাখতে চাচ্ছি। তাহলে আলমারিটাকে যদি আমরা স্থির রাখতে চাই, তাহলে সামনের দিকে যত বল গেছে অপোজিট দিকেও সেম বল লাগবে। যদি দুই পাশে সেম বল না হয় এই আলমারি কি স্থির থাকবে? না। তাহলে বুঝে গেল এই পাশেও তখন আমার 10 নিউটন বলই লাগতে হবে। তাহলে আমি প্রয়োগ করছি 10 নিউটন বল। এই অপোজিট থেকে একটা ঘর্ষণ বল আসতে হবে, সেটাও যদি 10 নিউটন না হয় তাহলে কি আমার বস্তুটা স্থির থাকবে? নো। দুই পাশ থেকে সমান বল হইলেই আমাদের বস্তু কি থাকে? আমাদের বস্তু কিন্তু স্থির থাকে। তাহলে আমরা আসলে বুঝতে পারলাম এখান থেকে যে মুভ করানোর জন্য আমাদের 100 বল লাগতেছে, কিন্তু আমি প্রয়োগ করছি 10। তাহলে আমার আলমারি নড়বে? জীবনও জীবনও নড়বে না। কেন নড়বে না? কারণ অপোজিট দিকে একটা স্থির ঘর্ষণ বল লাগবে 10 নিউটন, সো নড়বে না। এবার আমি সিচুয়েশন চেঞ্জ করে ফেললাম। আমি সেম আলমারিকে নড়ানোর জন্য 100 নিউটন বল লাগবে, আমি এবার 20 নিউটন বল দিলাম। কত নিউটন বল দিলাম? 20 নিউটন। তুই বলবি আলমারি নড়বে নাকি নড়বে না? নড়বে না, মানে 100 নিউটন লাগে ওকে নড়াইতে। তাহলে এবারও স্থির থাকবে। তাহলে স্থির থাকা মানে এবার অপোজিটে কত নিউটন বল লাগার কারণেও স্থির থাকতেছে? দুই পাশে অবশ্যই সেম নিউটন বল, অপোজিট দিক থেকে 20 নিউটনই লাগতে হবে, নইলে কেউ স্থির থাকবে না। দুই পাশ থেকে 20 হইলেই তো দুই পাশ থেকে সমান বল স্থির থাকবে। তাহলে এবার ঘর্ষণ বলের মান কত হয়ে গেছে? 20 নিউটন। এবার ঘর্ষণ বলের মান কত হয়ে গেছে? 20 নিউটন। বুঝা গেল একই বস্তুর ক্ষেত্রে স্থিতি ঘর্ষণ বল ভিন্ন ভিন্ন হইতে পারে। কিন্তু একটু পরেই আমরা ঝামেলা ক্রিয়েট করব, একটু খেয়াল করবি। এবার এবার
তুই বরাবর 100 নিউটন বল দিছিস, বরাবর কত নিউটন বল দিছস? 100। তাহলে ওকে মুভ করানোর জন্য কত নিউটন বল দরকার হচ্ছিল? 100। তুই যখন বরাবর 100 দিচ্ছস, এর মানে এখনো বস্তু মুভ করা শুরু করে নাই, কারণ তুই বরাবর 100 দিচ্ছস। একটু চিন্তা কর, এটাকে নড়ানোর জন্য আমি বললাম 100 বল দরকার। তার মানে কি তুই বরাবর যখন 100 দিচ্ছস তখনও নড়বে না, 100 থেকে একটু যখন বাড়া দিবি তখন নড়া শুরু করবে। অর্থাৎ এই জায়গার মধ্যে ব্যাপারটা কি আসলে? এই জায়গার মধ্যে ব্যাপারটা আসলে আসলে তুই যখন 100 বল দিচ্ছস, অপোজিট থেকেও ঘর্ষণ বল কত লাগতেছে? 100ই লাগতেছে। এই কারণে তুই স্থির আসস। কিন্তু তুই 100 থেকে বলটা যদি বাড়ায় 0.00001ও করস, 100.001ও করস সামনের দিকের বল, তখনই এই বস্তু কি করা শুরু করবে? মুভ করা শুরু করবে। তার মানে তখন আর আমার স্থিতি ঘর্ষণটা ওকে আটকায় রাখতে পারবে না। এই দ্বারা আমরা কি বুঝলাম? সবাই খেয়াল করি। তুই যখন 10 নিউটন বল দিছিস, ওর কোনো সমস্যা হয়নি। 20 নিউটন বল দিছিস, কোনো সমস্যা হয়নি। 100 বল দিছিস, কোনো সমস্যা নেই। 100 থেকে একটু বাড়া দিছিস, এবার বস্তু চলা শুরু করছে। কারণ বস্তু যখন চলবে তখন আর স্থিতি ঘর্ষণ না, বস্তু স্থির থাকলে স্থিতি ঘর্ষণ। তাহলে এতক্ষণ পর্যন্ত কাহিনী কি আসছিল? যে বস্তুকে চলানোর জন্য 100 নিউটন বল দিতে হচ্ছিল, বা তার বেশি দিতে হচ্ছিল। তার মানে এই যে স্থিতি ঘর্ষণ বলটা আছে, ওর একটা সর্বোচ্চ সীমা আছে যে কতক্ষণ পর্যন্ত বস্তুটাকে আটকে রাখতে পারবে। তুই যদি 100 নিউটনের চেয়ে বেশি বল দেস, ও আটকে রাখতে পারবে না। তুই যদি 100 নিউটনের চেয়ে কম যে কোনো বল দেস, 10 দেস, 20 দেস, 30 দেস, 99ও দেস, বস্তু স্থির থাকবে। কেন? কারণ এই স্থিতি ঘর্ষণ বলের একটা সর্বোচ্চ মান আছে, এর চেয়ে বেশি মান দিলে বস্তু গতিশীল হয়ে যাবে, এর চেয়ে কম মান দিলে বস্তু তখন কি থাকবে? স্থির থাকবে। তাহলে আমরা বুঝলাম স্থিতি ঘর্ষণের মানটার একটা সর্বোচ্চ মান আছে, যেই সর্বোচ্চ মানের চেয়ে একটু বেশি বল যদি আমরা ওকে প্রয়োগ করি, বস্তু গতিশীল হয়। কিন্তু এই সর্বোচ্চ মানের চেয়ে যত কম বলই ওকে প্রয়োগ করা হোক না কেন, ও কোনোভাবেই গতিশীল হবে না। তাহলে আমাদের এই কথাটা আমরা লিখলাম যে স্থিতি ঘর্ষণ বলের সর্বোচ্চ একটি মান আছে, সর্বোচ্চ মান আছে। এর চেয়ে কম বল দিলে, এর চেয়ে কম বল দিলে বস্তু স্থির থাকে। এর চেয়ে বেশি বল দিলে, এর চেয়ে বেশি বল দিলে বস্তু গতিশীল হয়, গতিশীল হয়। এই যে সর্বোচ্চ মানটা আছে, স্থিতি ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মানটা আছে, এই সর্বোচ্চ মানটাকে বলি আমরা সীমান্তিক ঘর্ষণ বল। সর্বোচ্চ যত বল দিয়ে ও একটা বস্তুকে আটকে রাখতে পারে, সর্বোচ্চ, এই যে এখানে 100 নিউটন দিয়েও আটকে রাখতে পারে, সর্বোচ্চ 100 দিয়েও আটকে রাখতে পারে বস্তুটাকে। তাহলে সর্বোচ্চ এই 100 নিউটন বল দিয়ে আটকে রাখতে পারলে সেটাকে বলি আমরা সীমান্তিক ঘর্ষণ বল, বা ইংলিশে বলা হচ্ছে লিমিটিং ফ্রিকশন। কি ফ্রিকশন বলতেছে? লিমিটিং ফ্রিকশন। ফ্রিকশন। তাহলে আমরা বুঝলাম এই লিমিটিং ফ্রিকশনটা আসলে, এই লিমিটিং ফ্রিকশন বা সীমান্তিক ঘর্ষণ বলটা আসলে সর্বোচ্চ সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল, স্থিতি ঘর্ষণ বল। এটা আসলে সর্বোচ্চ স্থিতি ঘর্ষণ বল। এই জন্য এই এফ এস লিমিটিংটাকে আমরা বলি এফ এস লিমিটিং। এফ এস লিমিটিং এভাবে লিখে, ঠিক আছে? আবার অনেকে এফ লিমিটিং ও লিখে, তুই যেভাবে ইচ্ছে লিখবি। তাহলে এভাবে লিখি, এফ এস দি ব্র্যাকেটে লিমিটিং লিখি। অর্থাৎ এই বলটাই আসলে এফ এস ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ বলটাই আসলে লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ আমাদের ঘর্ষণ বলের যে সর্বোচ্চ মানটা আছে, সেটাই আসলে আমাদের কি ফ্রিকশন? আমাদের লিমিটিং ফ্রিকশন। আমাদের সীমান্তিক ঘর্ষণটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘর্ষণ বল। সীমান্তিক ঘর্ষণ হচ্ছে সর্বোচ্চ ঘর্ষণ বল। এরকম প্রত্যেকটা বস্তুর জন্য, প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা লেভেলের সীমান্তিক ঘর্ষণ বল আছে, আলাদা আলাদা লেভেলের সীমান্তিক ঘর্ষণ আছে। এগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলবি।
1 মিনিট সময়। কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলতে হবে। আয় বল। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলবি। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাকে বলবি। তো স্থিতিঘর্ষণ বলের এই ব্যাপারটা তোর একটু বারবার বারবার মাথার মধ্যে ঘুরাবি, যে সর্বোচ্চ একটা ঘর্ষণ বল দিতে পারে। এই সর্বোচ্চ ঘর্ষণ বলের মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশন। এর চেয়ে কম বল দিলে বস্তু চলবে না, এর চেয়ে বেশি বল দিলেই বস্তু চলবে। এই যে সর্বোচ্চ লিমিটিং ফ্রিকশনটা আছে বা সর্বোচ্চ ঘর্ষণ বলটা আছে, এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন। অর্থাৎ সর্বোচ্চ স্থিতি ঘর্ষণের মানে হচ্ছে লিমিটিং ফ্রিকশনের মান। এর চেয়ে কম বল দিতে পারি আমরা, যে এর চেয়ে বেশি বল দিলে আর স্থিতি ঘর্ষণ কাজ করবে না, তখন চলে আসবে কোন ঘর্ষণ, গতীয় ঘর্ষণ। ওকে, কারো আর কোনো কোশ্চেন আছে একটু বলবি।